আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। ইনশাআল্লাহ নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তোমাদের বিজ্ঞান বইয়ের দেখো ষষ্ঠ অধ্যায় যে পদার্থের গঠন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমরা প্রায় এটা শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনাটা। তারপরে আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসে তারপরে আমরা সৃজনশীল আলোচনা করব। ঠিক আছে, সৃজনশীল আলোচনা করব। তো পদার্থের গঠনের মধ্যে দেখো, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে যেগুলো নিশ্চয়ই আলোচনা করেছি, যেগুলো পড়িয়েছি নিশ্চয়ই তোমরা বাসায় পড়েছো। আর যে পড়াগুলো আমি তোমাদেরকে এসডব্লিউ দিয়েছি, নিশ্চয়ই এগুলো সুন্দর সুন্দর ভাষায় ঠিকভাবে লিখেছো। আচ্ছা, আমরা এখন এই যে তোমাদের বইয়ের 62 পৃষ্ঠায় যে আজকে যে পার্ট 9, এই পরমাণুর কণা, এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। পরমাণুর কণা আর সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। ঠিক আছে, এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, পরমাণুর কণা। পরমাণুর কণা কি আমরা জানি। তোমরা পরমাণু, তো আমরা এই অধ্যায়ের প্রথম দিকেই পরমাণু সম্পর্কে আমরা জেনেছি। পরমাণু জিনিসটা কি? পরমাণু একটা ক্ষুদ্রতম কণিকা, পদার্থের একটি ক্ষুদ্রতম কণিকা পরমাণু। এখন এই যে পরমাণু যে ক্ষুদ্রতম কণিকা, সাধারণত মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় পরমাণু, আর মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় অণু। আচ্ছা, আমরা পরমাণুকে আমরা ভাঙলে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তিনটে কণা পাওয়া যায়। কিন্তু এই যে পরমাণু সম্পর্কে ডাল্টন বলেছেন যে পরমাণু সমূহ অবিভাজ্য। এটা তোমরা এই যে এখানে আছে যে ডাল্টনের মতবাদ অনুযায়ী, আমরা ডাল্টনের যে স্বীকার্যতা পড়েছি সেখানে বলেছেন যে পরমাণু সমূহ অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পরীক্ষাগারে পরমাণু সমূহ বিভাজ্য, এবং পরমাণু সমূহ সাধারণত পরমাণুকে ভাঙলে, পরমাণুকে বিভাজন করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটে কণিকা পাওয়া যায়। পরমাণুকে বিভাজন করলে কি পাওয়া যায়? পরমাণু, এটাকে বিভাজন করলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা স্থায়ী কণিকা পাওয়া যায়। এগুলোকে বলা হয় পদার্থের স্থায়ী মৌলিক কণিকা। এগুলোর নাম কি? পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা। পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা। এই পরমাণুকে ভাঙলে আরো অনেক ধরনের কণিকা পাওয়া যায়, প্রায় 100 প্রকারের কণিকা পাওয়া যায়। সেগুলোকে বলা হয় অস্থায়ী মৌলিক কণিকা। অস্থায়ী কণিকা পরমাণুকে ভাঙলে সেগুলো অস্থায়ী মৌলিক কণিকা। সেগুলো হচ্ছে কি, যে যেমন মেসন, তারপরে হচ্ছে পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। এই যে এই কণিকাগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এখন কিন্তু পরমাণু স্থায়ী মৌলিক কণিকা হলো এই তিনটা: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা এই ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রনকে সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয়, আর প্রোটনকে পি দ্বারা, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ইলেকট্রনকে ই দ্বারা, প্রোটনকে পি দ্বারা, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন তার মানে পরমাণুতে এই তিনটা জিনিস থাকে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে থাকে, আমরা সেটা একটু দেখব। যে পরমাণুকে সাধারণত, যদি পরমাণুর একটা কাঠামো, পরমাণু সাধারণত গোলাকৃতির, যদি বৃত্তাকার আকৃতির হয় পরমাণু। এখন পরমাণুর ডায়াগ্রামটা যদি এরকম হয় যে বৃত্তাকার, আমরা পরমাণুর
এই যে পরমাণুতে যে ইলেকট্রন থাকে এটার বিন্যাস এবং পরমাণুর গঠন আলোচনা করতে গেলে পরমাণুকে আমরা বৃত্তাকার হিসাবে প্রথমে দেখতে হবে এবং পরমাণুটা বৃত্তাকার হিসাবেই থাকে। সেটা হচ্ছে দেখো প্রথমে এটা যদি এই পরমাণুর কেন্দ্র, এটা ঠিক আছে, এটা হলো পরমাণুর কেন্দ্র। আর এই যে এগুলো হচ্ছে বৃত্তাকার কক্ষপথ, এগুলো হলো বৃত্তাকার কক্ষপথ। তাহলে এই কেন্দ্র হচ্ছে, কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এটা একটা যদি আমরা পরমাণু বিবেচনা করি, এটা তাহলে এটা হলো প্রোটন এবং নিউট্রন। এখন আমরা যদি ধরো যে হিলিয়াম পরমাণুর কণা বিষয়ে, এটা যদি মনে করি যে এটা হিলিয়াম পরমাণু হলো, তাহলে এটা কি হলো প্রথম কক্ষপথে, এই যে এটা হলো প্রথম কক্ষপথ। আর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন থাকে হলো পরমাণুর কেন্দ্রে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটার নাম কি? নিউক্লিয়াস। এটার নাম নিউক্লিয়াস। আর এই যে এই বৃত্তাকার কক্ষপথ, এগুলোতে থাকে হচ্ছে ইলেকট্রন। এগুলোতে থাকে কি? ইলেকট্রন। তাহলে এই যে ইলেকট্রন গুলো, এটা হলো কক্ষপথ, এটা হলো প্রথম কক্ষপথ বা শক্তিস্তর। এই যে পরমাণুতে ইলেকট্রন গুলো, প্রোটন নিউট্রন গুলো কিভাবে থাকে পরমাণু, দেখো এগুলো বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। এই যে প্রোটন এবং নিউট্রন থাকে মাঝখানে কেন্দ্রে, আর ইলেকট্রন গুলো এর কেন্দ্রের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এই যে গ্রহসমূহ, এই যে কিসের মতো, আমাদের সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ যেরকম নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, সেরকম এই যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। এখন এই যে এটা হলো প্রথম কক্ষপথ, তারপরে এই যে এটা হলো দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় শক্তিস্তর বা কক্ষপথ, দ্বিতীয় শক্তিস্তর। ঠিক আছে, এখন আমরা যদি মনে করি যে হিলিয়ামের এই ডায়াগ্রামটা আঁকো, ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম, এটা হলো ডায়াগ্রাম। আর ইলেকট্রন বিন্যাস, অরবিটাল ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কনফিগারেশন যেটা, সেটাকে আমরা, তোমরা ক্লাস 8 এ বা 9 এ উঠলে সেটা তোমরা শিখবে যে এসপিডি, এইভাবে এসপিডিএফ, এগুলো দিয়ে। ঠিক আছে, এগুলো দিয়ে তোমরা এই যে ইলেকট্রন বিন্যাস শিখতে হবে তোমাদের। এখন এই যে পরমাণুর গঠনটা তোমাদের এখানে প্রথমে জাস্ট এটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে, প্রথম অবস্থায় ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে। তাহলে প্রথম শক্তি স্তরের যে ইলেকট্রন সংখ্যা প্রথম শক্তি স্তরে 2টি থাকবে। প্রথম শক্তি স্তরে কয়টি? 2টি। তাহলে এই যে হিলিয়ামের ক্ষেত্রে দেখো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন। তারপরে হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা টোটাল কয়টি? আমরা জানি হিলিয়াম 4, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 4টি। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে বাকি 2টি, আরো 2টি থাকবে, 4টা টোটাল, তাহলে 4টা। তো আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, এভাবে থাকে। প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে 2n স্কয়ার, মানে 2.1 স্কয়ার ইকুয়াল টু 2টি। দ্বিতীয় শক্তি স্তরে 2n স্কয়ার ইকুয়াল টু 2.2 স্কয়ার ইকুয়াল টু 4, 8টি ইলেকট্রন। তৃতীয় শক্তি স্তরে 2n স্কয়ার ইকুয়াল টু 2.3 স্কয়ার ইকুয়াল টু 18টি। এইভাবে তাহলে কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। আমরা যদি এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এটা হলো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস। সোডিয়ামের ক্ষেত্রে এটা হলো কি? নিউক্লিয়াস। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে দেখো
এই প্রথম শক্তি স্তরে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কতটি? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কতটি? Na 11টি। সোডিয়ামের এই যে 11টা ইলেকট্রন, 11টি। এখন তোমাদেরকে প্রথমে আরেকটা, এর আগে কিছু জিনিসটা জানি, সেটা হচ্ছে এই যে কিভাবে তুমি ইলেকট্রন এবং বুঝবা কোন ইলেকট্রন কতটি সেটা কিভাবে বুঝবো। আমি যে তোমাদেরকে গত ক্লাসে যে একটা ক্রম লিখে দিয়েছি, গত ক্লাসে কি লিখে দিয়েছি যে মৌলিক পদার্থের ক্রম। তোমাদের প্রায় মৌলিক পদার্থের সঙ্গে কত, প্রায় টোটাল 118টি। 118টির মধ্যে আমি তোমাদেরকে কয়েকটা লিখে দিয়েছি, প্রায় 20-30টার মতো লিখে দিয়েছি সম্ভবত। যে যতটা লিখে দিয়েছি, এই যে প্রথম থেকে এই যেমন হাইড্রোজেনের ক্রম যদি 1 হয়, তারপরে হাইড্রোজেন 1, ঠিক আছে, যদি তাহলে এই ফ্লোরিন 9, তারপরে নিয়ন 10, এই সোডিয়াম 11। এই যে সোডিয়ামের যে 11 নাম্বার মূল, তাহলে এর ফোটন সংখ্যা 11, আর ফোটন সংখ্যা 11 মানে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যাও 11। তাহলে একটা পরমাণুতে কি কি থাকে? একটা পরমাণুতে ফোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, সাধারণত পরমাণুতে p n থাকে, মানে ফোটন সংখ্যা p e, ফোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। সেই কারণে একটা নিরপেক্ষ পরমাণুতে, চার্জবিহীন প্রথম অবস্থায় একটা নিরপেক্ষ পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। সেই কারণে সোডিয়াম প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যাও 11, ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 11 হলে তাহলে প্রথমে প্রথম শক্তি স্তরে সর্বাধিক 2টার বেশি দেওয়া যাবে না, 2টার বেশি দেওয়া যাবে না। আর দ্বিতীয় শক্তি স্তরে 8টা, সব 8টার বেশি দেওয়া যাবে না। এই যে 2, 4, 6, 8, তাহলে 10 গেল, ঠিক আছে। 8 আর 2 কত? 10। আর বাকি হলো কয়েকটা, একটা আছে, একটা এখানে যে তৃতীয় শক্তি স্তর। তাহলে এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস মানে কি? সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর গঠন বা ইলেকট্রন বিন্যাসে আমরা ধরতে পারি গঠন বা ইলেকট্রন বিন্যাসে, এইভাবে বলা যায়, ঠিক আছে। তো এটা তাহলে মনে রাখতে হবে, এখানে তাহলে হিলিয়াম পরমাণুর কেন্দ্রে 2টি প্রোটন ও 2টি নিউট্রন থাকে, বাইরে 2টি ইলেকট্রন থাকে। আচ্ছা, অক্সিজেন পরমাণুর কেন্দ্রে এখন এই যে কোনটার কেন্দ্রে কতটি নিউট্রন থাকে সেটা একটু ডিফারেন্স, সেটা মুখস্থ রাখতে হবে। সাধারণত ভর সংখ্যা যত হবে ওই ভর সংখ্যা থেকে, আচ্ছা তোমরা এই জিনিসটা একটু পরে, এখন ওটা একটু পরে বলি। এখন তাহলে এই যে সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কতটি? প্রোটন সংখ্যা, সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা হলো 11টি, ইলেকট্রন সংখ্যা 11টি। আর নিউট্রন হলো, এই যে নিউট্রন সংখ্যা হচ্ছে 12টি, ঠিক আছে। নিউট্রন সংখ্যা 12টি। এই প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হলো ভর সংখ্যা। আরেকটা সংখ্যা আছে, সেটা হলো ভর সংখ্যা। তাহলে 4টা সংখ্যা জানতে হয়, 4টা আরো কিছু সংখ্যা আছে। ভর সংখ্যা সাধারণত এই দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যা 8, সেটা হচ্ছে 23। তাহলে এই যে এই দুইটার সমষ্টিতে হলো ভর সংখ্যা, ঠিক আছে। এই দুইটার সমষ্টিতে হলো এইটা ভর সংখ্যা 23। তাহলে এখানে দেখো প্রোটন সংখ্যা আর হলো ইলেকট্রন সংখ্যা সমান, যে কোনো, যেমন অক্সিজেনের ক্ষেত্রে এই যে অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8 এবং ইলেকট্রন সংখ্যাও 8, ঠিক আছে।
এটা হলো অক্সিজেনের 2, আর হলো 6। অক্সিজেনের তোমার প্রোটন সংখ্যা কয়টি? 8টি, ইলেকট্রন সংখ্যাও 8টি। ঠিক আছে, এই যে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 মানে O8, অক্সিজেনের পরমাণুর গঠন, প্রোটন সংখ্যা 8টি, ইলেকট্রন সংখ্যা 8 এবং নিউট্রন সংখ্যা 8। নিউট্রন সংখ্যা 8 হওয়ার কারণে ভর সংখ্যা হবে 8 আর 16। ঠিক আছে, 8 আর কত? 16। তাহলে এইগুলো হচ্ছে মনে রাখবে। তাহলে মনে রাখতে হবে যে এই কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং কি নিউট্রন, আর কেন্দ্রের বাইরে হচ্ছে ইলেকট্রন থাকে, কেন্দ্রের বাইরে ইলেকট্রন থাকে। তাহলে যতটা প্রোটন থাকবে সমান সংখ্যক ইলেকট্রন কেন্দ্রের বাইরে থাকবে। এখন ইলেকট্রনগুলো এইভাবে নির্দিষ্ট কক্ষপথে থাকে, ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে থাকে, মানে বৃত্তাকার এই কেন্দ্র থেকে সমান দূরবর্তী শক্তি স্তরে, কেন্দ্র থেকে সমান দূরবর্তী শক্তি স্তরে থাকে। এগুলো শক্তি স্তরে বৃত্তাকার কক্ষপথে থাকে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আমরা তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার। তোমরা তাহলে এই এখন আরেকটা টপিক, সেটা হচ্ছে এই সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার আমরা জানি যে পানি এটা তোমরা তাহলে এই যে এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 না 18 পর্যন্ত, 1 থেকে 18 পর্যন্ত মূলগুলো, 1 থেকে 18 পর্যন্ত মূলগুলোর পরমাণুর গঠন, মূলগুলোর পরমাণুর গঠন অঙ্কন করুন। গঠন লিখবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা এটা অনেকে ক্লাস 6 এ পড়েছো, যে ক্লাস 6 এ পড়েছো, সেটা হচ্ছে পানি একটি সার্বজনীন দ্রাবক। দ্রাবক আমরা জানি যে দ্রাবক কি? দ্রাবক হচ্ছে যা কোনো দ্রবণকে দ্রবীভূত করে, মানে কোনো দ্রবকে, কোনো পদার্থকে যে দ্রবীভূত করে। অথবা আরেকটা এটা সংজ্ঞা দেওয়া যায়, সেটা হচ্ছে কি যে দ্রবণে যার পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেটাই হচ্ছে দ্রাবক। কোন একটা দ্রবণ, দ্রবণ তো নিশ্চয়ই জানো যে একাধিক পদার্থের মিশ্রণকে, যেখানে সাধারণত উপাদানগুলোকে চেনা যায় না, মানে লক্ষ্য করা যায় না, উপাদানগুলোর অস্তিত্ব সাধারণত বোঝা যায় না, আলাদা আলাদাভাবে উপাদানগুলোকে ভাগ করা যায় না, সেইটাকে দ্রবণ বলা হয়। তো এই দ্রবণের মধ্যে যা এই উপাদানের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় দ্রাবক, যে উপাদানের পরিমাণ কম থাকে সেটা হলো দ্রব। ঠিক আছে, এখন পানি একটি সার্বজনীন দ্রাবক, সেটা হচ্ছে যে কারণ হলো এটি জৈব অজৈব অনেক দ্রবকে দ্রবীভূত করে। ঠিক আছে, এবং যা দ্রাবক অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয়। তাহলে এবার দেখা যায় এটা একটা পরীক্ষা, এই যে পানি, টেস্ট টিউব, নানা রকম পদার্থ যেমন খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, বিট লবণ, পিটকেরি, চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ। ঠিক আছে, এই যে এগুলো সবগুলো একটা পদার্থের ইয়ের মধ্যে, এগুলোর মধ্যে পানি দিয়ে সেটা দ্রবীভূত হয় কিনা সেটা টেস্ট করা। যেহেতু পানি জৈব অজৈব সকল দ্রাবকে, সকল কি সকল পদার্থকে দ্রবীভূত করতে পারে, সেই কারণে পানি একটি সার্বজনীন দ্রাবক। আর আরেকটা হচ্ছে স্পিরিট নিয়ে উপরে, পানির পরিবর্তে যদি তুমি স্পিরিট দাও, স্পিরিট দিয়ে সকল এগুলোকে পরীক্ষা করলে দেখা যায় যে স্পিরিট সকল পদার্থগুলোকে দ্রবীভূত করবে না। মানে
স্পিরিট বেশি, সাধারণত কম সংখ্যক দ্রাবকে স্পিরিটের মতো কম সংখ্যক দ্রবকে দ্রবীভূত করবে। অর্থাৎ কথা বুঝছো, মানে পানি ছাড়া অন্য যে কোনো দ্রাবকে নাও, সেটা অন্য পদার্থকে বা অন্য দ্রবকে কম সংখ্যক পরিমাণ দ্রবীভূত করবে। একমাত্র পানি আছে যেটা সাধারণত সবচেয়ে বেশি দ্রবকে দ্রবীভূত করতে পারে, সেটা জৈব হোক অজৈব হোক। আর সাধারণত এই সেগুলো অজৈব পদার্থগুলো সাধারণত দ্রবীভূত কম হয়, মানে অন্য পদার্থকে দ্রবীভূত কম করতে পারে। আর বিশেষ করে জৈব পদার্থগুলো সাধারণত অন্য পদার্থকে দ্রবীভূত কম করতে পারে। আচ্ছা, এখন তো এখানে এটা হচ্ছে তোমার সর্বশেষ টপিক, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। তো আশা করি তোমরা এই জিনিসটা, আজকে যে ক্লাসটা নিয়েছি, তোমরা এটা নিশ্চয়ই উপকৃত হয়েছো। আর পানি সার্বজনীন দ্রাবক, এখানে দ্রাবক এটার ব্যাখ্যা এখানে যে 2 লাইন আর এখানে হলো 3 লাইন, এগুলো দিলেই যথেষ্ট। অবশ্য এখানে এগুলোর তোমার এখানে পরীক্ষার জিনিসটা, এখানে পরীক্ষার যে আছে, এই পরীক্ষাটা যেটা দিয়েছে সেটা তুমি এই আলোকে লেখা, পরীক্ষার আলোকে এই লেখাটা লেখা। তো এটাকে একটু মডিফাই করে এই প্রথম 2 লাইনের সাথে লিখতে হবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।